এগিয়ে যাবে। বাংলাদেশের অগ্রযাত্রাকে কেউ থামাতে পারবে না। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। আমি এখন মাননীয় সদস্য জনাব তাহজিব আজম সিদ্দিক ঝিনাইদহ 2-কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 10 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, রাষ্ট্রপতি ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা করার সুযোগ দানের জন্য আপনাকে ধন্যবাদ। রাষ্ট্রপতির ভাষণে মূলত সরকারের সফলতা এবং ইতিবাচক দিকগুলোই প্রতিফলিত হয়েছে। সেখানে সরকারের ব্যর্থতা এবং নেতিবাচক দিকগুলো প্রতিফলিত হয়নি। আর তাই 10 জন বিবেকবান মানুষের মতো আমিও ব্যথিত হয়েছি, কষ্ট পেয়েছি। হৃদয়ের অন্তঃস্থলে যে জাগ্রত বিবেকের বাস, সুবিধাবাদীর অর্ঘ্য আমি তাকে প্রদান করতে শিখিনি। আর তাই বিবেক দ্বারা তাড়িত হয়ে আমি রাষ্ট্রপতির ভাষণকে প্রত্যাখ্যান করছি। মাননীয় স্পিকার, বক্তৃতার প্রারম্ভেই চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষিতে বিরোধী শক্তির উদ্দেশ্যে কিছু বলতে চাই। রাজনীতিতে বার্ন ইউনিটে নেবেন না। রাজনীতি থাক সংসদে, মাঠে ঘাটে, ময়দানে, মিছিলে, মিটিংয়ে, শান্তিপূর্ণ প্রতিবাদ এবং প্রতিরোধে। আপনাদের ভেতরের একটি অংশ যারা পেট্রোল বোমা মারছে, তারা শুধু ব্যক্তি বিশেষকে অগ্নিদগ্ধ করছে না, অগ্নিদগ্ধ করছে আমাদের গণতান্ত্রিক ঐতিহ্য, সংস্কৃতি এবং আমাদের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে। অগ্নিদগ্ধ করছে আমাদের অর্থনৈতিক অমিত সম্ভাবনাকে। বিশ্ববাসীর কাছে আমরা পরিচিত ছিলাম খুবই রুচিশীল, শান্তিপ্রিয়, সহিষ্ণু, মধ্যমপন্থী একটি জাতি হিসেবে। আমাদের ভাবমূর্তি পৃথিবীর কাছে খাটো করবেন না। আমাদের উগ্রবাদী, নাশকতাবাদী, জঙ্গিবাদী জাতি হিসেবে চিহ্নিত করবেন না। ক্ষমতায় যাওয়া অবশ্যই রাজনৈতিক দলের উদ্দেশ্য, কিন্তু সারা দেশের বিবেককে অগ্নিদগ্ধ করে নয়, সব কিছু পুড়িয়ে ছারখার করে নয়। শান্তিপূর্ণ প্রতিবাদের অনির্নিহিত শক্তিকে উপলব্ধি করুন। দায়িত্ববোধ এবং গণতান্ত্রিক মন মানসিকতার পরিচয় দিন এবং জনগণের প্রতি আস্থা রেখে ধৈর্য ধারণ করুন। বিপদগামী বিরোধী শক্তিকে আমি বলতে চাই, এসো সুন্দরের পথে, এসো সত্যের পথে, এসো মানবতার পথে, এসো মনুষ্যত্বের পথে। সরকারি অর্জনের ব্যাখ্যা, বিশ্লেষণ এবং সম্প্রসারণের দায়িত্ব ট্রেজারি বেঞ্চের। শুধু অনুরোধ ট্রেজারি বেঞ্চের সদস্যদের, আপনারা ভাষণটি আদ্যপান্ত পড়ে ভাষণের উপরেই আলোচনা করবেন। ধান ভানতে শিবের গীত গাওয়ার কোনো প্রয়োজন নেই। একজন বিবেকবান সংসদ সদস্য হিসেবে সরকারের সামনে চ্যালেঞ্জগুলি আমি আলোকপাত করব, এটিই আমার দায়িত্ব। প্রথমে আর্থিক ও ব্যাংকিং খাত সরকারের চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করতে চাই। আর্থিক খাতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ব্যক্তি খাতে বিনিয়োগের ধারাবাহিক স্থবিরতা। ব্যক্তি খাতে বিনিয়োগের ধারাবাহিক জিডিপি 19% আশেপাশে ঘোরাফেরা করছে, কিন্তু জিডিপি প্রবৃদ্ধির হার যে বাজেটে 7.3% ধার্য করা হয়েছে, তা অর্জন করতে হলে ব্যক্তি খাতে বিনিয়োগ জিডিপির অন্তত 24% হতেই হবে। কেন ব্যক্তি খাতে বিনিয়োগ হচ্ছে না, এটি আজকে প্রশ্ন। গত 31 অক্টোবর দৈনিক প্রথম আলোর বাণিজ্য পাতার এক রিপোর্ট মতে জানতে পারলাম, অর্থমন্ত্রী মহোদয় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন, আমি জানি না। ব্যাপারটি তুলনা করা যায় যে বিজ্ঞ ডাক্তার রোগীর রোগ সম্পর্কে জানেন না। তাহলে বলতেই হয়, হয়তোবা রোগীটি এমন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত নিরাময় সম্ভব নয়, অথবা ডাক্তার সাহেবের রোগ সম্বন্ধে ধারণা এবং অভিজ্ঞতার অভাব আছে। তাহলে হয়তোবা রোগীটা মরবেই, নয়তোবা ডাক্তার সাহেবকে বদলাতে হবে। আর ব্যাংকিং খাত নিয়ে প্রথম দিন থেকে বলেই যাচ্ছি, ব্যাংকিং খাতে দুর্নীতি, বিশৃঙ্খলতার প্রতীক হলো বেসিক ব্যাংক। সেখানে নভেম্বর মাস পর্যন্ত মোট লোন পোর্টফোলিওর প্রায় 55% খেলাপি ঋণ। এই খেলাপি ঋণগুলো ঋণ প্রদানের সময় কোনো এরর অফ জাজমেন্টের পরিণতি নয়, বরং দুর্নীতি এবং লুটপাটের ফসল। গত সেশনে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে এক সম্পূর্ণ প্রশ্নে জানতে চাই, এই পরিকল্পিত লুটরা যারা করেছেন তাদেরকে আইনের আওতায় আনা হবে নাকি। মন্ত্রী মহোদয় তার স্বভাবসুলভ কিছুটা উষ্মা প্রকাশ করে বললেন, প্রশ্নটি প্রাসঙ্গিক নয়। আমার ভাগ্য তিনি আরও খারাপ কিছু বলে গালমন্দ করেননি, তবে জনগণের কথা বলতে গিয়ে গালমন্দ খাওয়াও সৌভাগ্যের। দ্বিতীয়ত, বাণিজ্য খাতের উপর আলোচনা করতে চাই। বিগত 6 মাসে রপ্তানি প্রবৃদ্ধির প্রবণতা লক্ষ্য করলে দেখা যায় যে লক্ষ্যমাত্রা 10% নির্ধারিত হয়েছে, তা অর্জিত হওয়া দুঃসাধ্য বিষয়। রপ্তানির জন্য মূল খাত হলো তৈরি পোশাক খাত। প্রথম 6 মাসে পোশাক খাতে প্রবৃদ্ধি হয়েছে 1.5% কিছু বেশি। তার অর্থ হলো গত 3 দশক ধরে যে খাত প্রায় নিরবচ্ছিন্ন প্রবৃদ্ধি হয়েছে 15%-এর মতো, এই অর্থ বছরের প্রথম 6 মাসে প্রথমবারের মতো উচ্চ প্রবৃদ্ধি ধারা স্ফীত হয়েছে। বাংলাদেশের জন্য প্রধান রপ্তানি বাজার যুক্তরাষ্ট্রের ওভান সেক্টরে পোশাক রপ্তানি কমেছে 6.8%।
এটি অবশ্যই উদ্বেগ এবং উৎকণ্ঠের বিষয়। বোঝাই যাচ্ছে যে রানা প্লাজা এবং তাজরিন ফ্যাশন দুর্ঘটনার নেতিবাচক প্রভাব পোশাক খাতে পড়তে বসেছে। তবে বাণিজ্যমন্ত্রী ও বাণিজ্য মন্ত্রণালয় মনে হচ্ছে এই ব্যাপারে সম্পূর্ণ নিরুদ্বিগ্ন। স্মার্ট কূটনীতির আলোকে যখন প্রয়োজন বিভিন্ন দেশের সম্পর্ক উন্নয়ন এবং দেশীয় পোশাক খাতের ভাবমূর্তি উন্নয়নের জন্য ব্যাপক প্রচার অভিযান, তখন আমাদের বাণিজ্যমন্ত্রী একেবারে অযাচিতভাবে আমাদের পোশাক রপ্তানির সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাথে অযাচিত বাহসে লিপ্ত হয়েছেন। বাণিজ্যকে রাজনীতির বাইরে রাখাই ভালো এবং বাণিজ্যের স্বার্থে বড় ক্রেতাকে অনেক সময় অনেক অপ্রিয় কথা না বলাই শ্রেয়। বাড়তি কথা বলে চিত্ত সাময়িকভাবে তৃপ্ত হলেও বাণিজ্যিক স্বার্থ উদ্ধার হবে না। একজন অভিজ্ঞ মন্ত্রী হিসেবে বাণিজ্য মন্ত্রীর কাছে আমার আরও দায়িত্বশীল এবং বাণিজ্য বান্ধব আচরণ আশা করি। বাণিজ্য মন্ত্রীকে বিনয়ের সাথে বলবো, অযাচিত বাহাস না করে আমাদের বর্তমান সামর্থ্যকে বিবেচনা রেখে কোন কোন খাতায় বিশ্ব ব্যবস্থায় আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো তা নির্ণয় করে ব্যবসায়ীদেরকে আস্থায় এনে এবং বিশেষজ্ঞদের মতামত নিয়ে কৌশল নির্ধারণ করুন এবং তারপর সেই অনুযায়ী কার্যকরী ব্যবস্থা নিন। তৃতীয়ত, শিক্ষা খাতে অবশ্যই কিছু দৃশ্যমান অর্জন আছে, তবে সাথে সাথে কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণও আছে। জাতীয় পরীক্ষায় ফলাফলের মান যেভাবে সামগ্রিকভাবে বাড়ছে, লেখাপড়ার মান সেভাবে বাড়ছে বলে মনে হয় না। এত বিপুল সংখ্যক শিক্ষার্থী গোল্ডেন A+ পাচ্ছে, তারা সবাই সমানভাবে মেধাবী বলে মনে হয় না। সবাই সমানভাবে উচ্চশিক্ষার সর্বস্থানে যাওয়ার জন্য প্রস্তুত, তাও মনে হয় না। তবে সবাইকে ঢালাওভাবে মেধাবী ছাত্রের ভ্রান্ত ধারণা দিয়ে একটি অশুভ ফাঁদে ফেলে দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে হতাশার কোলে ফেলে দেওয়ার সকল আয়োজন করা হয়েছে। বরাবরই বলে আসছি, কিন্তু কেউ শুনছে বলে মনে হচ্ছে না, আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে বাজারে চাকরি চাহিদার কোনোই সঙ্গতি নেই। শিক্ষা ব্যবস্থায় বেশিরভাগ শিক্ষার্থী কলা এবং বাণিজ্য শাখায় পড়ছে এবং স্বাভাবিক পরিণতিস্বরূপ বেকারের সংখ্যাই শুধু বাড়াচ্ছে বা স্বল্প বেতনে কেরানির চাকরি নিচ্ছে। এখানে টেকনিক্যাল কলেজের সংখ্যা এখনও খুবই কম এবং মানও খুব দুর্বল। স্বাভাবিক ফলস্বরূপ আমাদের ছেলেমেয়েরা কোনো টেকনিক্যাল স্কিল রপ্ত করে শিল্পায়নে অবদান রাখতে পারছে না। প্রশ্নপত্র ফাঁস নিয়ে গত সপ্তাহে বলেছি, মন্ত্রী সাহেবও খুব চটেছেন। তবে আমি এখানে প্রতিজ্ঞা করে গেলাম, এরপর যদি প্রশ্নপত্র ফাঁস হয় এখানে দাঁড়িয়ে তার ইস্তফা চাবো। আমার বিশ্বাস আমি সফলও হব। চতুর্থত, রাজনৈতিক সার্কেলে কৃষি মন্ত্রণালয় এবং সফলতা এক প্রকার সমর্থক শব্দে পরিণত হয়েছে, কিন্তু কৃষকের কাছে শুনি সারে ভেজাল, কীটনাশকে ভেজাল, উচ্চ ফলনশীল বীজের দুষ্প্রাপ্যতা, মধ্যস্বত্বভোগীদের উৎপাত, ফসলের রোগ নির্ণয় যথাযথ কর্তৃপক্ষের শৈথিল্য, পর্যাপ্ত সংরক্ষণ ব্যবস্থা না থাকার কারণে ফসলে পচন এবং ন্যায্য মূল্যের অভাব। কাকে বিশ্বাস করব? সাধারণ কৃষককে না সোশ্যালিস্টিক হ্যাংওভারে থাকা বড় বড় বিশ্লেষকদের? পঞ্চমত, প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক G2G পদ্ধতির লোক পাঠানোর প্রক্রিয়া খুবই ধীর গতিতে চলছে। সরকার ব্যবসা করতে পারে না, এটা এখন প্রায় সারা দুনিয়ায় প্রতিষ্ঠিত সত্য, কিন্তু প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয় মনে হয় লোক পাঠানোর ব্যবসা শুরু করে প্রতিষ্ঠিত সত্যকে ভুল প্রমাণ করার চেষ্টা করছে। পারলে ভালো, তবে বুক ভরা স্বপ্ন লালন করে বিদেশ গমন ইচ্ছুক মানুষগুলোকে নিয়ে এক্সপেরিমেন্ট করলে পরে যদি ফেল মারেন তবে জনগণের আদালতে জবাব দিতে হবে। ষষ্ঠত, তিস্তার পানি চুক্তি এখনও হলো না এবং তিস্তা পাড়ের মানুষের অপেক্ষারও শেষ হলো না। মন্ত্রী মহোদয় একবার এক সেমিনারে বলেছিলেন উনি আদালতে শরণাপন্ন হবেন, হয়তোবা ভিসা পাসপোর্ট নিতে দেরি হচ্ছে, ভারত বলে কথা। সপ্তমত, বিক্ষিপ্তভাবে ঢাকা শহরের উপর দিয়ে অনেক ফ্লাইওভার হতে দেখছি, আবার মেট্রো রেলের কাজ শুরু হবে বলে শুনছি। দৌড়ঝাঁপ চলছে, ঠুকঠাক শুনছি, কিন্তু শুধু হরতাল বা অবরোধের দিনই ঢাকা শহর চলাচলের উপযোগী থাকে, বাকি দিন একেবারেই স্থবির। অষ্টমত, ভুয়া ডাক্তারের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে, আবার ভুয়া ক্লিনিক ও প্যাথোলজি সেন্টারগুলোকে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে বলবো, বিএনপি জামাতকে প্রতিহত করার সাথে সাথে ভুয়া ডাক্তারদেরও প্রতিহত করুন। সপ্তমত, জনগণের মতো আমিও খুব আনন্দিত রেলমন্ত্রী মহোদয়ের মধুচন্দ্রিমা অবশেষে শেষ হয়েছে, কিন্তু রেলের সফলতার মধু আহরণ এখন পর্যন্ত শুরু হলো না। দশমত, মাদকদ্রব্যের বিস্তার বেড়েই চলেছে এবং ব্যবসার সাথে অনেক হোমরা চোমরা জড়িত আছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে গণমাধ্যমগুলো লিখতে লিখতে হাঁপিয়ে উঠেছে।
যে তরুণ সমাজ একদিন জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে দেশমাতৃকার মুক্তি আন্দোলনে নিজেকে উজাড় করে দিয়েছিল, যে তরুণ সমাজ একদিন পরাধীনতার বক্ষ বিদীর্ণ করে স্বাধীনতার সোনালী সূর্যকে স্পর্শ করেছিল, সেই তরুণ সমাজ আজ মাদকের মায়াজালে আটকে যাচ্ছে। বিষয়টি আমাদের ভবিষ্যৎ সম্ভাবনা এবং অস্তিত্বের, কোনোভাবে বিষয়টি হালকা করে নেওয়া যাবে না। সর্বশেষ মাননীয় সদস্য, আপনার সময় শেষ হয়েছে, 2 মিনিটে শেষ করুন। বিটিভিতে এখন কালজয়ী নাটক হচ্ছে না, আবার বর্তমান সাংসদ আসাদুজ্জামান নূর এবং তারানা হালিমের মতো কিংবদন্তি শিল্পীও তৈরি হচ্ছে না। দর্শক বাধ্য না হলে বিটিভি দেখেন না, তবে লোকসানের পরিমাণ 50 কোটি টাকা। মন্ত্রী মহোদয় আক্রমণাত্মক বক্তৃতা দিয়ে মাঠ গরম করে রাখেন, কিন্তু লোকসানকে কিভাবে আক্রমণ করবেন উনি ওটা বলেন না। পরিশেষে আমি মহামান্য রাষ্ট্রপতির কাছে আশা করেছিলাম অতি কথন দুষ্ট মন্ত্রী উপদেষ্টাদেরকে উনি সাবধান করে দিবেন। আমরা একজন জ্যেষ্ঠ মন্ত্রী এবং পরখোয়া নেতাকে দেখলাম ইসলাম সম্পর্কে ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করে একেবারে মন্ত্রণালয় থেকে শ্রী ঘরে যেতে। আবার এক বিজ্ঞ উপদেষ্টা 5ই জানুয়ারি নির্বাচনকালীন সময় সরকারি কর্মকর্তা এবং আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের ভূমিকা নিয়ে আপত্তিকর মন্তব্য করে নতুন বিতর্ক সৃষ্টি করেছেন। আবার এক জ্যেষ্ঠ মন্ত্রী, যাকে আমরা ভদ্রতা, নম্রতা, পরিশীলিত আচরণের প্রতীক হিসেবে জানি, হঠাৎ করেই পরাশক্তি বন্ধু প্রতিম এক রাষ্ট্রের কূটনীতিককে আনায় ওজন করা শুরু করেছেন। অতিথি যতই প্রশ্নবিদ্ধ হোক, বাঙালি সংস্কৃতিতে তাকে সাদরে গ্রহণ করাই আমাদের ঐতিহ্য। আমি অত্যন্ত বিনয়ের সাথে এবং বিনম্রভাবে ওইসব মন্ত্রী মহোদয়কে কবির ভাষায় বলতে চাই, পদভাবে আমি দেব, রথভাবে আমি, মূর্তিভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় সদস্য পিনু খান, মহিলা আসন 22কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 10 মিনিট।